সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টক শো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। নিশ্চয়ই জানেন যে প্রতিদিনই বলি সন্ধ্যা 7টায় আমরা নিয়মিত আপনাদের সামনে হাজির হই একজন অতিথি নিয়ে এবং সমসাময়িক বিষয় নিয়ে। এই মুহূর্তে বাংলাদেশে আগামী হয়তো 12 তারিখ পর্যন্ত, 12 ফেব্রুয়ারি পর্যন্ত হয়তো নির্বাচনই হচ্ছে সবচেয়ে আলোচিত বিষয়। এর বাইরে আরও অনেকগুলো বিষয়, অনেকগুলো ঘটনা ঘটে। সব ঘটনা হয়তো আলোচনা করা যায় না, সময় সাপেক্ষ ব্যাপার এবং বিষয় একটা নির্ধারণ করা খুব কঠিন এতগুলো ঘটনার মধ্যে। তবে এই মুহূর্তে নির্বাচনই হচ্ছে সবচেয়ে আলোচনার বিষয়। আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে বিএনপি নির্বাচন কমিশনে অভিযোগ করেছে গতকালকে যে একটি দলের পক্ষে কমিশন পক্ষপাতিত্ব করছে। পোস্টাল ব্যালট নিয়ে তারা কথা বলেছে তারা ন্যাশনাল আইডি এবং বিকাশ নাম্বার নেওয়ার বিষয় নিয়ে লোকজনের কাছ থেকে। অন্যদিকে জামাতে ইসলামী গতকালকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছে, প্রধান নির্বাচন কমিশনকে বাইপাস করে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তারেক রহমানের বিরুদ্ধে এক ধরনের অভিযোগই তুলেছেন যে তাকে কেন এত প্রোটোকল দেওয়া হচ্ছে, তাহলে সেম প্রোটোকল তাকে জামাতের আমিরকে দিতে হবে, এরকম নানা বিষয়। আর জামাতের শরিক অর্থাৎ জামাতের যে পেটের সংগঠন এনসিপি, তারা বলছে গত 2 দিনে 2টি ব্রিফিংয়ে তারা বলছে যে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চিন্তা ভাবনা করছে। কিছুক্ষণ আগে যেটা জানলাম যে হয়তো তারা নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে। এসব নানা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। জাতীয় পার্টি এই নির্বাচনে অংশ নিচ্ছে, কিন্তু তাদেরকে বাধা দেওয়ার জন্য এনসিপি এবং তাদের সমনা যে নতুন গজে ওঠা দল, তারা নির্বাচন কমিশনকে নানা রকম চাপ প্রয়োগ করছে। ইতিমধ্যে একটা রিট হয়েছে জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য বিগত সরকারের সাথে তাদের সংশ্লিষ্টতার কারণে। কিন্তু এই অবস্থায় নির্বাচনের প্রচারণা হয়তো 22 জানুয়ারি শুরু হবে সব কিছু ঠিকঠাক থাকলে। সেক্ষেত্রে জাতীয় পার্টি কি নির্বাচনের প্রচারণা যথাসময় শুরু করতে পারবে কিনা, যেহেতু রিট আছে। এইসব নানা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। মবকে উস্কে দিচ্ছেন আবারও, এবং উস্কে দেওয়ার কাজটি করেছেন চিফ প্রসিকিউটর আর ট্রাইব্যুনালের, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এই নিয়েও কথা বলবো। সঙ্গে আজকে আমাদের অতিথি হচ্ছেন ইকবাল হোসেন তাপস, প্রকৌশলী এবং রাজনীতিবিদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। আপনাকে স্বাগতম ইকবাল ভাই। ভালো আছেন নিশ্চয়ই? থ্যাংক ইউ, ভালো আছি। ইকবাল ভাই, সময় দেওয়ার জন্য প্রথমে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে আপনাদের পার্টির মিটিং এই মুহূর্তে, এই মিটিংকে করেই আমাদের এখানে আসছেন। তাপস ভাই, নির্বাচন তো সময় যত যাচ্ছে পরিস্থিতি কি ক্রিটিক্যাল হচ্ছে কিনা, আরো জটিল হয়ে উঠতেছে কিনা? ধন্যবাদ আপনাকে। যেরকমটা আশা করছিলাম তার কাছাকাছি সব কিছু ঘটছে। নির্বাচন নিয়ে যে সংশয়, এটা স্বয়ং ইসি, ক্যাটাগরি গভর্নমেন্ট প্লাস বিভিন্ন রাজনৈতিক দলরা কিন্তু একই সংশয় প্রকাশ করে আসছিল যে আদৌ নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, হলে কী রকমের নির্বাচন হবে। সব কিছু মিলিয়ে বিষয়টা এখন সংশয় আরও ঘনীভূত হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। যদিও সব দল এবং আমার দল জাতীয় পার্টিও নির্বাচনে অংশগ্রহণের জন্য সকল প্রস্তুতি নিয়েছে, নানান প্রতিকূলতার মধ্যেও। নির্বাচনে থাকাটাও একটা গণতান্ত্রিক প্রসিডিউর। তো সুতরাং আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি নির্বাচনে থাকার জন্য। যদিও পরিবেশ আমাদের অনুকূলে মোটেই নয়। আমাদের অনেক প্রার্থী জেলে আছেন এবং অনেক সমর্থকদেরকে যে বিভিন্ন তুচ্ছ কারণে অ্যারেস্ট করা হচ্ছে, বাড়িতে তারা থাকতে পারছে না। গত 2-3 দিন আগেও আমরা নির্বাচন কমিশনে থাকাকালীন অবস্থায় আমাদের কিছু প্রার্থীদের আপিল চলছিল। এর মধ্যেও একটি গ্রুপ ওখানে মব তৈরি করার চেষ্টা করেছে। আমাদেরকে তারা নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য ইসিকে অব্যাহত প্রেশার দিয়ে যাচ্ছে। এখন দেখেন, যে কোনো ঘটনাই, যে কোনো আইন, ঘটনা, পরিস্থিতি স্বাভাবিকভাবে
কিছু মানুষের অনুকূলে যাবে এবং সামান্য হলেও কিছু মানুষের মন মতো হবে না, তাদের অনুকূলে থাকবে না, এটা খুব স্বাভাবিক। কিন্তু সেই জন্যে যার পক্ষে যাবে না সে এটা নিয়ে মব সৃষ্টি করবে, সন্ত্রাস সৃষ্টি করবে এবং সরকার নিশ্চুপ হয়ে থাকবে, এটাও তো আইনসম্মত হওয়ার কথা না। তার উপরে আমি গতকালকে দেখলাম চিফ প্রসিকিউটর বলেছেন যে সব কিছুকে মব বলা যাবে না। উনি একজন রাষ্ট্রের সর্বোচ্চ আইন বিশেষজ্ঞ, আইন কর্মকর্তা, তার মুখ থেকে যদি এই কথাটি প্রকাশ পায় তাহলে নিঃসন্দেহে মব সৃষ্টিকারীরা প্রশ্রয় পাবেন এবং তারা উৎসাহিত হবেন। ওনার কাছ থেকে এই ধরনের কথা, বক্তব্য আমরা আশা করি না এবং এটা উদ্দেশ্যপ্রণীত কিনা সেটাও চিন্তা করতে হবে। এখানে গতকালকে আমরা দেখেছি নির্বাচন কমিশনে মোটামুটি সারাটা দিন আমরা অবরুদ্ধ ছিলাম। ছাত্র দলের ছেলেরা সেখানকে অবরুদ্ধ করে রেখেছিল যাতে ভোট নিয়ে কোনো কেলেঙ্কারি না হয়, সেটাকে সাবধান করার জন্য তারা, যেমন ব্যালট কেলেঙ্কারি অলরেডি কিন্তু হয়েই গেছে, ব্যালটে কোন সিকুয়েন্সে কোন প্রতীক থাকবে সেটা রাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সেটা কতটুকু ন্যায়সঙ্গত এবং কতটুকু বাস্তবসম্মত সেটাও চিন্তা করা উচিত ছিল। তার থেকেও সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন দেশে, বিশেষ করে মিডল ইস্টের বাহরাইনেও আমি দেখলাম যে প্রচুর ব্যালট, একজন পোস্টাল ব্যালট কোনো এক জামায়াত নেতার বাসায় পাওয়া গেছে। এখন আমি অতটা বুঝি না, কিন্তু একটা জিনিস বুঝি যে যার যার ব্যালট তার হাতেই যাওয়ার কথা। সেখানে 500-1000 ব্যালট অন্য আরেকজনের হাতে যাবে, খুব স্বাভাবিক। এটা যদি যায় সে তো ওখানে ওইটার মধ্যে সিল মেরে একটা কারসাজি করে দিতে পারে। তো এইগুলো মানে কিভাবে ম্যানেজ হচ্ছে এবং কারাই এটার সাথে জড়িত, নির্বাচন কমিশনকে এটা খুব সিরিয়াসলি দেখা উচিত। এবং আমার কাছে মনে হয় কি জানেন, যে আমাদের দেশের যে নির্বাচনী ব্যবস্থা, এতে করে এখনও পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার মতো সক্ষমতা আমরা অর্জন করতে পেরেছি কিনা এটা প্রশ্নের বিষয়। এখানে একটা ষড়যন্ত্রের একটা ভালোই আলামত আমরা পাচ্ছি। তো সব কিছু মিলে আপনার যেমন নির্বাচন কমিশনকেও দেখেছি যে তারা খুব ঢিলেঢালাভাবে আপিলগুলোর শুনানি, এবং আমার কাছে মনে হয়েছে যে সব শেষে তারা রাজনৈতিক যে দলগুলো শক্তিশালী আছে তাদের কাছেই আত্মসমর্পণ করেছে বলে আমার কাছে মনে হয়। হ্যাঁ, মনে হয়। যেমন আইনেরও কতগুলো ধরেন ত্রুটি বিচ্যুতি ফাঁক ফোকর থাকবে এবং সেটাকে ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা হয়েছে। যেখানে ধরেন দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, এগুলোর ধরেন যে স্পষ্ট ব্যাখ্যাও কিন্তু আইনে ওই রকমের নাই। কখন পর্যন্ত আপনি দ্বৈত নাগরিক এবং কখন সারেন্ডার করলে কি অবস্থায় আপনার দ্বৈত নাগরিকত্ব থাকবে না, ঋণের যে এটা সেটা হলো আপনি গ্যারান্টর হলেন তাহলে কি আপনি ঋণ খেলাপি হচ্ছেন কিনা, এরকম বিভিন্ন ইস্যুগুলো আছে। সব কিছু মিলিয়ে তারা খুব নমনীয়তার সাথেই বিষয়গুলো দেখেছে, কিন্তু সেই নমনীয়তা কেন সেটা যদি আমি চিন্তা করতে থাকি তাহলে আমার কাছে মনে হবে এটা প্রেশার গ্রুপের এখানে হাত। আমার কাছে মনে হয় তাদের কাছেই নমনীয় হয়েছে এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, আদার অ্যাটিটিউড, তাতে আমার কাছে এমন পরিলক্ষিত হয়নি যে তারা নির্বাচন নিয়ে খুব সিরিয়াসলি খুব কিছু ভাবছেন। পাশাপাশি আপনি দেখবেন যে বিশেষ দুইটি দল, বিশেষ করে 2-3টি দল, তারা পূর্ণাঙ্গভাবে
তাদের নির্বাচনী প্রচারণা কিন্তু তারা চালাচ্ছে। আপনারা দেখবেন যে রুমিন ফারহানার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমরা সবাই দেখেছি। আমার প্রশ্নটা রুমিন ফারহানার সাথে কি আচরণ করেছে বা ম্যাজিস্ট্রেট তার সাথে কি আচরণ করেছে সেটা থেকেও আমার কাছে মনে হচ্ছে তারা নির্বাচনী যে প্রচারণায় এইভাবে সিরিয়াসলি কিভাবে তারা নামলো, তারা কিভাবে আমরা তো নির্বাচনী প্রচারণায় এখনো যেতে পারছি না, ওনারা কিভাবে এরকমের শত হাজার মানুষ নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তো এই জিনিসগুলো আমার মনে হয় নির্বাচন কমিশন বা প্রশাসন ব্যর্থ হচ্ছে একদম। সুতরাং সবশেষে যেটা মনে হচ্ছে, যদি নির্বাচন হয় তাহলে সেই বিগত দিনের নির্বাচনের বাহিরে অন্য কিছু হবে এরকম আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না, এবং তার থেকেও ভয়ঙ্কর কিছু হতে পারে। একদম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে কেন মনে হলো নির্বাচন কমিশনে গিয়ে দেখে যে তাদের ডিমেডালা অবস্থা, আর এইটা কি আসলে নির্বাচন না হওয়ার লক্ষণ কিনা? দেখেন, একটা প্রস্তুতির তো একটা বিষয় থাকে। এখন ধরেন আপনার বাড়িতে, বিয়ে বাড়িতে আমাকে দাওয়াত করলেন, আপনার বিয়ে বাড়ির দরজায় বা গেটে গেলেই তো আমি বুঝতে পারবো যে এই বাড়ির বিয়ের আয়োজনটা কীরকমের হচ্ছে। এটা কি ঢিলাঢালা বিয়ের আয়োজন হচ্ছে, নাকি খুব গর্জিয়াস বা ভালো কোনো একটি সুন্দর সুশৃঙ্খল বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে, এটা তো বোঝাই যায়। আমরা নির্বাচন কমিশনে যে তারা যা করেছে, তারা যা করছে সেটা নিয়ে আমি কোনো আমি দ্বিমত পোষণ করছি না, কিন্তু তাদের যে আয়োজন, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে অন্যান্য প্রস্তুতি, তার থেকে আমার মনে হচ্ছে না যে তারা খুব বেশি প্রিপেয়ার্ড এই একটা সুষ্ঠু নির্বাচনের বিষয়ে। একটা প্রশ্ন করতে চাই, আপনি বলছিলেন যে মব দ্বারা ছাত্রদলের নেতাকর্মীরা ইসি সচিবালয়ের সামনে আগারগাঁয়ে, এটা কি তাহলে সব কিছু মব দ্বারা নিয়ন্ত্রিত হবে নাকি? কে কোন সিদ্ধান্ত? ইকবালুর রহিম তাপসকে বাদ দিতে হবে, আমি মব করে গিয়ে বললাম ইলেকশন কমিশনারকে রেজাউল করিমকে দিতে হবে, রেজাউল ইসলামকে দিতে হবে, এটা আমি মব করে বললাম। এটা কি মবের মধ্যেই সব চলছে কিনা? ইসি কি মবের কথায় চলছেন কিনা? আমি গতকালকের কথা বলি, ছাত্র দলের ছেলেরা যেখানে গিয়েছে তারা মব সৃষ্টি করেছে, আমি সেটা বলছি না। আমি যেটা, আমার কাছে যেটা মনে হয়েছে যে তার আগের দিন ওখানে কিন্তু নির্বাচন কমিশনে হাতাহাতি এবং অনেক উচ্চ বাক্য বিনিময় হয়েছে, এবং সেখানে বিএনপি এবং এনসিপির নেতৃবৃন্দের সাথে, এবং এর আগেও জুলাই ঐক্যের ছেলেরা ওখানে গিয়ে মব সৃষ্টি, মবকে প্রেশার, তো আপনি একটা বেআইনি প্রেশার যদি একজন মানুষের উপরে করেন সেটাই তো মব, সেটা তো আপনি, এবং একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছেন যে যাতে আমি ওখানে টিকতে না পারি। যেখানে আইন জাতীয় পার্টিকে নির্বাচন করার জন্য বৈধতা দিয়েছে, নির্বাচন কমিশনও বৈধতা দিয়েছে, সেখানে আপনি আরেকজন একটা মঞ্চ করে ওখানে গিয়ে বলবেন ওনাকে নির্বাচন করতে দিব না, উনি নির্বাচন করতে পারবে না, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি প্রোটেস্ট করতে পারেন, সেটা একটা গণতান্ত্রিক ওয়ে থাকতে পারে। আপনি পার পত্রিকা, টক শো, বিভিন্ন জায়গায় আপনি বলতে পারেন, স্মারকলিপি দিতে পারেন, এভাবে মব করতে পারেন না। সুতরাং সেটার কাউন্টার হিসাবেই আমি মনে করি যে গতকালকে যে ছাত্র দলের যে ছেলেরা ওখানে গিয়েছে, আমার কাছে মনে হচ্ছে তারা আরেকটা প্রেশার, যে হয়তো মবের বিরুদ্ধে আর প্রেশার দিতে হলে তো আরেকটা মব দরকার, বা মবের একটা প্রতিবাদ করার দরকার। আমার মনে হয় সে ধরনের একটা কিছু তারা করতে চেয়েছে কি না জানি না, এবং যতটুকু জানি আজকেও মনে হয় তারা ওখানে আছেন। তাদের অবস্থানটা হলো সুষ্ঠু, নিরপেক্ষ, জালিয়াতিবিহীন একটি নির্বাচন। আর আরেকটা পক্ষ আছে, তারা নির্বাচনটা হইতেই দেবে না, অর্থাৎ জাতীয় পার্টিকে যেতে দেবে না, 14 দলকে দিতে দেবে না। তাদের উদ্দেশ্যটা দুই দলের দুই রকমের। তাদের উদ্দেশ্যটা আসলেই সন্দেহজনক যারা এই মব সৃষ্টি করতেছে। আর ছাত্রলীগ ছাত্রদল যেটা করেছে, তারা নির্বাচনের পক্ষেই অবস্থান নিয়েছে। তারা যাতে অন্য কেউ সরকারকে প্রেশার না দিতে পারে, নির্বাচন কমিশনকে প্রেশার না দিতে পারে, সেটা প্রোটেক্ট করার জন্য ওখানে গিয়েছে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে দেশে তো আইন আছে, দেশে তো একটা সরকার আছে, তো এই দায়িত্ব তো সরকারের। এই দায়িত্ব কেন ছাত্র দলের নিতে হবে, কেন আপনার আমার নিতে হবে? তার মানেটা হলো যে আইন শৃঙ্খলার উপরে
আমাদের জনগণের আস্থা একেবারেই নাই বা কমে গেছে। একেবারেই নেই। আরেকটা বিষয় বলছিলাম যে আপনি বলছিলেন যে জাতীয় পার্টিকে এই নির্বাচন থেকে বিতাড়িত করা বা নির্বাচন থেকে অফ করার জন্য চেষ্টা চলছে। শামীম হায়দার পাটোয়ারী সাহেব সংবাদ সম্মেলন করেছেন ইসির সামনে গতদিন, এবং সংবাদ সম্মেলনে তিনি বলেছেন এই যে আপনার জাতীয় পার্টির বিরুদ্ধে যে রিট হচ্ছে, রিটের সুরা না হলে তো আপনার নির্বাচনী প্রচারণে জাতীয় পার্টি নামতে পারবে না। বিষয়টা ঠিক সেরকমের না। আসলে রিট হলো, যে আমি প্রথমে যেটা বলে আসছি, যে কোনো একটা ডিসিশনের বিরুদ্ধে কিছু মানুষ সংক্ষুব্ধ হইতে পারে, একদম সবাই সমানভাবে তো সবাই এটাকে নিবে না। তো ইসি আমাদেরকে নির্বাচনে এবং প্রচলিত আইন আমাদেরকে নির্বাচনে যাওয়ার জন্য উপযুক্ত মনে করেছে, অ্যালাউ করেছে। সেটা আপনি সংগুপ্ত হয়েছেন, সে কারণে আপনি সংগুপ্ত হয়ে একটা রিট করতেই পারেন, সেটা আপনার অধিকার। কিন্তু সেই রিট করেছে এই জন্যই যে আমরা অযোগ্য হয়ে যাব এটা তো না। এটা আদালত শুনবে, আদালতের বিষয়, আদালত এটা ডিসিশন দেবে। আদালত যদি ডিসিশন দেয় যে নির্বাচন করতে পারবে না, তাহলে নির্বাচন করবো না। কিন্তু আমরা তো অলরেডি নির্বাচনী ট্রেনে আমরা দাখিল করেছি, যাচাই বাছাই হয়েছে, এবং আগামীকালকে উইথড্রলের শেষ দিন হয়ে যাবে, তারপরের দিন প্রতীক বরাদ্দ হবে। তাহলে রিটের কার্যকারিতা কতটুকু থাকবে বা কি আদেশ হবে সেটা আদালতের বিষয়, আদালত সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। একদম। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেছেন যে গতকালকে বিএনপি মির্জা ফখরুলের নির্বাচন কমিশনে গিয়েছে, তারা অনেকগুলো অভিযোগ করেছে ব্যালট পেপার নিয়ে, পোস্টাল ব্যালট পেপার নিয়ে। কর্মকর্তা মানে সরকারি রিটার্নিং অফিসাররা একটা দলের পক্ষে যুগে যাচ্ছেন। আলটিমেটলি তিনি জামাতকে ইঙ্গিত করে কথাটা বলেছেন। অন্যদিকে আপনার জামাত ইসলামী সন্ধ্যা 6:30টায় তার আমিরের নেতৃত্বে 4 সদস্যের একটা প্রতিনিধি দল যমুনায় গিয়েছিল। তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তারেক রহমানের প্রোটোকল নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে তারা নিজেদের আমিরের প্রোটোকল, সমান প্রোটোকল দেওয়ার কথা বলছেন। এটা কি ইকুইভ্যালেন্ট হয় কিনা, সমান করা যায় কিনা, আপনার কাছে কি মনে হয়? সব মিলে এইটাকে একটা কীভাবে দেখবেন? আর নির্বাচন কমিশনে যে মির্জা ফখরুল অভিযোগ করলেন নির্বাচনের কারচুপির সম্ভাবনা কিংবা নির্বাচন কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ হচ্ছে, এইটা কীভাবে মূল্যায়ন করবেন? দেখেন, মির্জা ফখরুল বিষয়টা আগে আলাপ করি। আপনার নির্বাচন নিয়ে সন্দেহ তো আমি যেটা বললাম আমাদেরও আছে, এবং উনি যে অভিযোগ তুলেছেন একেবারে অমূলক বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ যেখানে ব্যালট নিয়ে কেলেঙ্কারি অলরেডি, পোস্টাল ব্যালট নিয়ে কেলেঙ্কারি অলরেডি জনসম্মুখে, আমি তো মনে করি নির্বাচন কমিশন যদি স্বচ্ছ হয় তাহলে পোস্টাল ব্যালটের এইবারের নির্বাচনে এটা বাতিল করে দেওয়া উচিত, যদি নিরপেক্ষ তারা থাকতে পারে, নিরপেক্ষ যদি থাকতে চায়। আর নাহলে এটা নিয়ে অলরেডি প্রশ্ন উঠে গেছে এবং ব্যালট জনসম্মুখে চলে আসছে। এটা একটা গোপনীয় বিষয়, জনসম্মুখে আসবে কেন, সারা দেশবাসী জানবে কেন? হ্যাঁ, তো সুতরাং এখানে এটা 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 সিরিয়াসলি দেখা উচিত। এবং ওনাদের যে অভিযোগ দিয়েছেন, আমি তো তার পক্ষে, আমি মনে করি ওনারা সঠিক কাজটি করেছেন। ওনারা অভিযোগ দেওয়া উচিত, ওনারা দেরি করে ফেলেছে। এই অভিযোগ এখন না দিয়ে ওনাদের এই নির্বাচন কমিশনের পিছনে লেগে থাকা উচিত ছিল। কারণ যেখানে সুস্পষ্ট প্রতীয়মান যে নির্বাচন কমিশন বলেন, এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলেন, তারা দুটি ভাগে বিভক্ত, একেবারে স্পষ্ট তারা দুটি ভাগে বিভক্ত। এটা যে কোনো মানুষ, একজন সাধারণ মানুষও জানে এবং বুঝে। তা সুতরাং তাদের খেয়াল রাখা উচিত ছিল যে একটি অংশ তাদের বিপক্ষে আছে, সেই অংশটি কি করছে না করছে তাদের গতিবিধির দিকে লক্ষ্য রাখা উচিত ছিল। এবং তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এটা করেছে। বিএনপি দিবানিদ্রায় ছিল, তারা চিন্তা করেছে যে তারা তো ক্ষমতায় চলেই গেছেন, এ ধরনের একটা ঢিলাঢালা ভাব তাদের ছিল। তাদের বোধোদয়টা হয়েছে অনেক শেষে আমি মনে করি। এবং দ্বিতীয় বিষয় যেটা, তারেক রহমান সাহেবের যে প্রোটোকল, দেখেন এটা নিয়ে যখন ওনারা প্রশ্ন তুলতেছে, তার মানে হলো যে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপরে তাদের আস্থা নেই। যদি তাদের এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপরে আস্থা নাই থাকে, জামাত যারা এইটা মানে প্রশ্নটা তুলেছে, তাহলে তারা এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন করতে আসলো কেন? তারা তো এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের অংশী। তারা জাতিসংঘে গেলেন এই এনসিপিকে নিয়ে, জামাতকে নিয়ে এবং বিএনপি নিয়ে, এবং তখন তারা বলেছেন যে তারা এই সরকারের অংশীদার।
তো তারা তো এই সরকারের অংশীদার। এখন তাদের ভাগাভাগি নিয়ে কারোর সাথে একটু টানাপোড়েন হয়েছে, আর একটা অভিযোগ তুলে দিল। তারেক রহমান সাহেব নিঃসন্দেহে একটি বড় দলের চেয়ারম্যান। এখন তাকে যদি রাষ্ট্র মনে করে যে স্পেশাল প্রোটোকল দেওয়া উচিত, তাহলে রাষ্ট্র দিবে। আমি সেটা নিয়ে প্রশ্ন যদি আমি তুলি, তার মানে আমি গভর্নমেন্টের বিরুদ্ধে আমি প্রশ্ন তুলেছি, তারেক রহমানের বিরুদ্ধে না। আপনি তাহলে গভর্নমেন্টের উপর আপনার আস্থা নেই, আপনারা কোর্টে যান, আদালতে যান। হ্যাঁ, আপনারা আদালতে যান, আপনারা অত অনাস্থা দেন এই সরকারকে, কিন্তু তার যে প্রোটোকল নিয়ে আপনি তো কথা বলতে পারেন না। কারণ রাষ্ট্র মনে করেছে যে ওনার নিরাপত্তার জন্য এই ধরনের স্পেশাল সিকিউরিটি দেওয়া উচিত, তাই তারা দিয়েছে। ওরা যদি, রাষ্ট্র যদি মনে করে যে জামাতের আমিরকে দিতে হবে বা আমাকেও দিতে হবে, দিবে। যদি আমি সেই নির্দেশনা না মানি, তাহলে আমার ধরে নিতে হবে যে আমি এই সরকারের প্রতি আমার আস্থা নাই। তা আমি মনে করি, দেখেন একটা জিনিস কি, জোয়ার যেদিকে সব কিন্তু সেদিকেই যায়। জোয়ারের সাথে কচুরিপানার থেকে শুরু করে বড় মাছটার থেকে শুরু করে নৌকাটা থেকে সব একদিকেই কিন্তু যায়। এটা তো একটা ন্যাচারাল বিষয়। রাষ্ট্রের এখন নানান রকমের প্রশ্ন এখানে আছে। যেমন ধরেন এই বিএনপি কেন্দ্রিক সকল প্রশাসন এবং বিভিন্ন অর্গানাইজেশন, ইভেন বড় বড় প্রাইভেট সংস্থাও যারা আছে, কর্পোরেট হাউসগুলো আছে, সবাই ওইদিকে একটু হেলে পড়ছে। এটা কিন্তু স্বাভাবিক, এটাকে আমি অস্বাভাবিকভাবে দেখতে পারছি না। আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমাদের দেশীয় যে কালচার, সেই কালচারে অনেকে তো আছে ওই যে আগে যে রকমের শেখ হাসিনার আমলে বিভিন্ন সাংবাদিক বলেন, কর্পোরেট হাউস বলেন, পুলিশ বলেন, আমলা বলেন, বোতল ভর্তি তেল নিয়ে ওখানে যেতেন। এখন তো দেখতেছি কলস ভর্তি তেল নিয়ে ওইদিকে দৌড়াচ্ছে। তো সুতরাং এই তেলবাজি চলবে। আমাদের দেশের মানুষ এগুলো পছন্দও করে, আবার এগুলো করতেও পছন্দ করে, পেতেও যেমন পছন্দ, করতেও পছন্দ করে। এখন ধরেন আপনার দরবারে গেলাম, আপনি ধরেন জনাব তারেক রহমান, এখন আপনার বাসাতে আমি গেলাম, আপনি কি আমাকে ফিরিয়ে দিতে পারবেন? আপনি আমাকে ফিরিয়ে দিতে পারবেন না। তবে আমার মনে হয়, যেহেতু বিএনপি একটি বৃহৎ দল, অনেকেই মনে করছেন যে যদি নির্বাচন হয়, নির্বাচনে হয়তো বিএনপি পাশ করে যাবে, হয়তো বা ক্ষমতা গ্রহণ করবে। যদি তাই হয়, যদি ক্ষমতা গ্রহণ করে, তাহলে তারেক রহমান সাহেবকে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ এত তেলবাজ চারিদিকে, আমি রাতারাতি দেখেছি, যেহেতু এখানে আপনার এই টকশোতে কথা বলতেছি, অনেক সাংবাদিকদেরকেও দেখেছি যে তাদের রং বদলে গেছে, চেহারা বদলে গেছে, কথা ধরন বদলে গেছে। হ্যাঁ, এরকম হচ্ছে। তো সেই দিক থেকে একটু সাবধান মনে হয় ওনার থাকতে হবে। ওনাকে সিকিউরিটি ইস্যুর থেকেও ওনার বড় ইস্যু হলো, আমি মনে করি, এই সমস্ত তেলবাজদের কাছ থেকে ওনাকে নিরাপদ রাখা। একেবারেই। আমরা একেবারে শেষের দিকে আসছি। আপনি যদি একটু ছোট্ট করে একটা জিনিস বলেন আমাকে, যে গতকালকে একটা বিষয় আপনি খেয়াল করেছেন কিনা, এর আগে একটু জানি, এনসিপি বলছে যে তারা নির্বাচন থেকে সরে যেতে পারে, এটাই কোনো কোটচাল দেখছেন কিনা? আমার কাছে যা মনে হচ্ছে যে এনসিপি তো এনসিপি না, এনসিপি হলো জামাত। আচ্ছা, পুরোপুরি একটা জামাতের একটা বিচ্ছিন্ন অংশ, আবার অপারেশন করে জোড়া লাগানো, মানে সামান্য একটু গুলো দিয়ে আবার জোড়া লাগিয়ে দিয়েছে। তো সুতরাং বিএনপি যা বলে এটা বুঝে নিতে হবে জামাতের কথা। আমার মনে হয় না তারা এত বড়, এনসিপির কথাই বলছি, এনসিপি জামাতের কথা, এনসিপি যেটা বলে আমি আমার ধরে নিতে হবে জামাতের কথা। কিন্তু আমার মনে হয় না জামাত এতটা বোকামি করবে এই মুহূর্তে নির্বাচন থেকে সরে আসবে। নির্বাচন থেকে যদি সরে যায়, তাহলে সেটা জামাতের জন্য খুব বেশি ভালো বা এনসিপির জন্য ভালো কিছু হবে, এটা আমি মনে করি না। একটা জিনিস আমার বলতে খুব ইচ্ছা করে এবং বলতে চাই, সেটা হলো এনসিপি এবং এই তরুণ যারা যে নেতৃত্ব দিচ্ছেন, তারা তো মোটামুটিভাবে বিতর্কিত, একেবারেই বিতর্কিত, এবং তাদের ভবিষ্যৎ যে খুব ভালো এটা আমার কাছে প্রতীয়মান হয় না। এবং তারা এই ডাল সেই ডাল ধরে এখন সামনের দিকে ক্ষমতায় যাওয়ার একটা পায়তারা করছে। কিন্তু তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড এবং তাদের যে শব্দচয়ন, এগুলো যদি পরিবর্তন না করে,
তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবেন না। শোনে, গায়ের শক্তি দিয়ে যদি সব কিছু হতো তাহলে কূটনীতি থাকতো না, তাদের কূটনীতির মাধ্যমে আগাতে হবে, গায়ের শক্তি দিয়ে না। তার জ্বলজ্বন্ত প্রমাণ সেদিন রুমিন ফারহানা যে যে অ্যাটিচিউডটা, এটা কিন্তু অনেক জায়গায় সমালোচিত হয়েছে। যদিও ওনার প্রতি অন্যায় হয়েছে, আমি বুঝতে পারি, আমি একজন প্রার্থী, ওনার প্রতি অন্যায় হয়েছে, অনেক অন্যায় হয়েছে, কিন্তু সেই অন্যায় যে ওনার প্রতি হয়েছে সেটা প্রমাণ করার জন্য ওনাকে অন্যায় সহ্য করে তারপরে প্রমাণ করতে হবে। এইটাই আমাদের দেশের আইন এবং পাবলিক। সুতরাং এই যে ছেলেপেলেরা যারা এখন তরুণ, তাদের উপরে বিরক্ত মানুষ, সারা বাংলাদেশের মানুষ বিরক্ত, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, শব্দচয়ন সবকিছু, তারা গায়ের জোরে সবকিছু করতে চায়। সেখান থেকে তাদের মানে ফেরত আসতে হবে। একেবারে আমরা শেষ পর্যায়ে আসছি, আপনাকে ছেড়ে দিতে হবে, আপনার অনেক জরুরি কাজ। মব নিয়ে আপনি বলছিলেন যে আমরা মব নিয়ে আলোচনা করছিলাম না, কিন্তু মবের প্রসঙ্গটা আসলো। আপনি নিশ্চয়ই জানেন গতকালকে একটা সেমিনারে মব নিয়ে কথা বলেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আমি সেটা তো আপনাকে বললাম আগে। এটাই আপনি প্রসঙ্গটা তুলছিলেন, এই জন্যই আমি আবার টানলাম যে এই মব, উনি কালকে একটা সেমিনারে বক্তব্য দিতে গিয়ে আপনাদের মহাসচিবও ছিলেন শাহেদা পাটোয়ারি, তারপর সিপিবি, বাসদ, এরা ওনার বক্তব্যকে প্রটেস্ট করছে, যে উনি বলছেন যে মবকে মব বলা যাবে না, তো মবকে কি বলতে হবে? আমি জানি না, ওনার আইনি ব্যাখ্যা নেওয়া উচিত ছিল। এবং আমি তো মনে করি যে এই মবের যারা প্রশ্রয় দিচ্ছেন উনিও তাদের মধ্যে অন্যতম একজন। ওনার যে বক্তৃতা, সেই বক্তৃতা সেটা প্রমাণ করে গেলেন উনি। মবকে আমি মব বলবো না, মবকে আমি কি বলবো? এটা কি মবকে প্রশ্রয় দেওয়া না? মবকে স্পষ্ট প্রশ্রয় দেওয়া। এবং সাধারণ মানুষের মধ্যে এটার পারসেপশন হলো এইটাই যে উনি আইনের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসাবে থেকে উনি মবকে ওনার বক্তৃতার মাধ্যমে আংশিক প্রশ্রয় দিয়ে গেছেন। এটা আসলে নিন্দনীয়। এটার প্রভাব পড়বে সমাজে, অবশ্যই পড়বে। আমি আপনাকে বলছি, যদি আপনাকে মবকে প্রশ্রয় দেন তাহলে যারা মবের দ্বারা আক্রান্ত হবে তারাও মব করবে। কারণ মবকে ঠেকাতে হলে তখন মব করবে, তখন রক্তক্ষয়ী একটি সংঘর্ষ হবে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি। আমার নির্বাচনী এলাকায় একজন জামাতের সমর্থন পুষ্ট একজন ক্যান্ডিডেট আছেন। হ্যাঁ, একজন ক্যান্ডিডেট আছেন, অনেক বড় ক্যান্ডিডেট। উনি মানে বক্তৃতায় বড়, হয়তো ভোটে অনেক মানে সামান্য, বক্তৃতায় অনেক বড়। উনি ক্যান্টনমেন্টের ইট খুলে নেবে এরকমের মন্তব্য করেছেন, অনেক মবের প্রশ্রয় উনি দিয়েছেন। শেষ পর্যন্ত উনি নিজেই ওনার নিজ নির্বাচনী এলাকায় গিয়ে মবের হাতে পড়ে উনি ওখান থেকে পিছু হটেছেন এবং উনি অপদস্থ হয়ে সংবাদ সম্মেলন করে তাদেরকে এখন মব বলছেন। তো সুতরাং আপনি মব করে যাবেন, আর যারা মবের শিকার হবে তারা সবসময় মবকে মানে সহ্য করে যাবে, এটা তো হবে না, এটা হবে না। অসংখ্য ধন্যবাদ প্রকৌশলী ইকবাল হোসেন তাপস ভাই আপনাকে, এবং এতক্ষণ যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ, দেশবার্তার টক শো ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা যথারীতি আসবো আগামীকাল, এবং যাওয়ার আগে সবার প্রতি একটা আহ্বান জানাবো যে সবাই নিরাপদ থাকবেন, সাবধান থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন, এবং বাসা বাড়িতে অপরিচিত লোক গিয়ে কোনো তথ্য চাইলে দেবেন না। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নিশ্চয়ই দেখা হবে খুব শিগগির আবারও। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। শুভ সন্ধ্যা।